এই বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যে 2 মাস ধরে জারি থাকা নির্বাচনী আদর্শ আচরণবিধি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যের বিধানসভা নির্বাচন এবং বিভিন্ন রাজ্যের উপনির্বাচনের ফল ঘোষণা সম্পূর্ণ হওয়ায় অবিলম্বে আদর্শ আচরণবিধি প্রত্যাহার করা হচ্ছে। তবে পশ্চিমবঙ্গের ফলতা বিধানসভা কেন্দ্রের 144 নম্বর আসনে পুনর্ভোটের নির্দেশ থাকায় সেখানে আপাতত আচরণবিধি বহাল থাকবে। আসামে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার আগামী 12 মে শপথ গ্রহণ করবে। এই নিয়ে টানা তৃতীয়বার রাজ্যে সরকার গড়বে তারা। গুয়াহাটিতে এই শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ সাইকিয়া সহ অন্য কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। পরে এক সাংবাদিক বৈঠকে শ্রী সাইকিয়া জানান, খানাপাড়ায় কলেজ ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন। উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন সহ এনডিএ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা। তিনি জানান, আগামী রবিবার বিজেপির পরিষদীয় দলের বৈঠক ডাকা হয়েছে। পরিষদীয় দলের নেতা নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দলের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী নবাব সিং সাইনি বৈঠকে যোগ দেবেন। তামিলনাড়ুতে রাজনৈতিক অচলাবস্থার মধ্যেই নতুন সরকার গঠনের লক্ষ্যে আলোচনা জারি রয়েছে। রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার টিভিকে সভাপতি সি জোসেফ বিজয়কে চেন্নাই লোকভবনে ডেকে পাঠিয়েছেন। লোকভবনের পক্ষ থেকে জারি করা এক প্রেস বার্তায় জানানো হয়েছে, তামিলনাড়ু বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে সমর্থন জোগাড় করা যে অপরিহার্য তা রাজ্যপাল বৈঠকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। উল্লেখ্য, সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে টিভিকে 108টি আসনে জয়লাভ করার পর দলের প্রবীণ নেতা কে এ সেঙ্গত্তায়ান, এন আনন্দ এবং আদব অর্জুনা সহ অন্য প্রতিনিধিদের সঙ্গে নিয়ে বিজয় সরকার গঠনের দাবি পেশ করেন। বিজয় 2টি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয় নিয়ম অনুযায়ী তাকে একটি আসন থেকে ইস্তফা দিতে হবে। এদিকে পুদুচেরিতেও চলছে সরকার গঠনের জোরদার প্রস্তুতি। কেরালামে নতুন মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নির্বাচনের জন্য তিরুবনন্তপুরমে কংগ্রেস বিধায়ক দলের বৈঠক হয়েছে। তবে এই বৈঠকে সম্ভাব্য মুখ্যমন্ত্রীর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। কংগ্রেস হাইকমান্ডের পক্ষ থেকে নবনির্বাচিত প্রত্যেক বিধায়কদের সঙ্গে আলোচনা হয়েছে। দলের কেন্দ্রীয় পর্যবেক্ষকদের কাছ থেকে মতামত জানার পরই কংগ্রেসের জাতীয় নেতৃত্ব এ বিষয়ে তাদের সিদ্ধান্ত জানাবে বলে জানা গেছে। দেশজুড়ে গতকাল অপারেশন সিন্দুরের প্রথম বার্ষিকী উদযাপিত হয়। গত বছর 7 মে ভারত, পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে 9টি সন্ত্রাসবাদী ঘাঁটির ওপর সামরিক অভিযান শুরু করে। এই অভিযানে পাক মদতপুষ্ট কমপক্ষে 100 জন সন্ত্রাসবাদী নিহত হয়। উল্লেখ্য, গত বছর 22 এপ্রিল কাশ্মীরের পাহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় 25 জন নিরীহ পর্যটক সহ 26 জনের মৃত্যু হয়েছিল। এই বর্বরোচিত হামলার জবাবেই ভারত অপারেশন সিন্দুরের সূচনা করে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দিনটি উপলক্ষে এক বার্তায় বলেছেন, ভারতের সার্বভৌমত্ব এবং নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিতকারী শক্তি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের সুদৃঢ় অবস্থান অপারেশন সিন্দুরের মাধ্যমে প্রতিফলিত হয়েছে। শ্রীমতী মুর্মু সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে বলেন, অসাধারণ সাহস ও তাদের দৃঢ়তা সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সাফল্য এনে দিয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন অপারেশন সিন্দুরকে শান্তি বিঘ্নকারী সন্ত্রাসবাদী ও জঙ্গি কার্যকলাপে মদত যোগানকারী দেশের বিরুদ্ধে জয়ের এক মুহূর্ত বলে উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উপলক্ষে এক সোশ্যাল মিডিয়া পোস্টে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কঠোর অবস্থানের কথা উল্লেখ করেছেন। শ্রী মোদী বলেন, অপারেশন সিন্দুরে ভারতের সেনাবাহিনীর অতুলনীয় সাহস এবং দক্ষতা প্রমাণিত হয়েছে। পাহেলগাঁওয়ে নিরীহ ভারতীয় নাগরিকদের হত্যার বিরুদ্ধে সেনাবাহিনী সন্ত্রাসবাদের উপযুক্ত জবাব দিয়েছিল। সমগ্র জাতি সন্ত্রাস বাহিনীকে তাদের সাহস ও শৌর্যের জন্য কুর্নিশ জানাচ্ছে। और टॉक एक साथ नहीं हो सकते, टेरर और ट्रेड एक साथ नहीं चल सकते, और पानी और खून भी एक साथ नहीं बह सकता। খবর শুনছেন আকাশবাণী থেকে। উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবন্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, দেশে খাদ্যশস্যের মজুত 6 কোটি 4 লক্ষ টন ছাড়িয়ে গেছে। বাধ্যতামূলক মজুদের চেয়ে এই পরিমাণ প্রায় 3 গুণ বেশি। সমাজ মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, গম ও চালের যথেষ্ট পরিমাণ মজুত দেশ জুড়ে জনকল্যাণমূলক প্রকল্প এবং গণবন্টন ব্যবস্থায় নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করেছে। ফলে একদিকে যেমন বাড়ছে খাদ্য নিরাপত্তা, তেমনি একটি স্থিতিশীল ও শক্তিশালী দেশ গঠনও বাস্তবায়িত হচ্ছে।
স্বাস্থ্যক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ত্বরান্বিত করতে ইন্ডিয়া এআই এবং ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ আইসিএমআর নতুন দিল্লিতে একটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক জানিয়েছে, এই অংশীদারিত্ব স্বাস্থ্যক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইন্ডিয়া এআই এর প্রযুক্তিগত পরিকাঠামো ব্যবহার করে আইসিএমআর এর বায়োমেডিক্যাল গবেষণা ও জনস্বাস্থ্য ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি ঘটবে। ভারত ও ফ্রান্স বিজ্ঞান, প্রযুক্তি এবং মহাকাশ ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও নিবিড় করতে সহমত হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং ফ্রান্সের উচ্চশিক্ষা, গবেষণা ও বৈঠক করেন। ডক্টর সিং বলেন, বিজ্ঞান ও মহাকাশ ক্ষেত্রে দুদেশের সম্পর্ক একটি শক্তিশালী স্তম্ভে পরিণত হয়েছে। 2026 সালকে ভারত ফ্রান্স উদ্ভাবন বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে। মন্ত্রী ইসরো এবং ন্যাশনাল সেন্টার ফর স্পেস স্টাডিজের মধ্যে দীর্ঘদিনের সহযোগিতার ইতিহাস তুলে ধরেন। ভারতের গগনযান মিশনেও ফ্রান্সের ভূমিকা রয়েছে। ফিলিপ ব্যাপটিস্টও মহাকাশ গবেষণায় ভারতকে একটি গুরুত্বপূর্ণ এবং বিশ্বস্ত অংশীদার হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, মাইক্রোগ্র্যাভিটি পরীক্ষা এবং দীর্ঘমেয়াদী সহযোগিতা সহ মহাকাশে মানুষ পাঠানোর ক্ষেত্রেও ফ্রান্সের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। আগামী সেপ্টেম্বরে প্যারিসে আন্তর্জাতিক মহাকাশ সম্মেলনে ভারতকে অংশগ্রহণ করার জন্য তিনি আমন্ত্রণ জানিয়েছেন। আকাশবাণীর 90তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ নতুন দিল্লিতে একটি ম্যারাথনের আয়োজন করা হবে। প্রায় 3.5 কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথনটি আকাশবাণী ভবন থেকে শুরু হয়ে কৃষি ভবন, রেল ভবন এবং আরবিআই ভবনের পাশ দিয়ে পুনরায় আকাশবাণী ভবনে শেষ হবে। এই ম্যারাথনে আকাশবাণী, দূরদর্শন এবং প্রসার ভারতের কর্মচারীদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও অংশগ্রহণ করবেন। উল্লেখ্য, 1940 সালে আকাশবাণী প্রতিষ্ঠিত হয়েছিল। সেই থেকে এখনো আকাশবাণী দেশের অন্যতম বিশ্বস্ত সম্প্রচার মাধ্যম হিসেবে পরিচিত। কলকাতা নাইট রাইডার্স আজ আইপিএল এর ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। অন্যদিকে লখনৌ অটল বিহারী বাজপেয়ী একানা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে লখনৌ সুপার জায়ান্টস গত রাতে 9 রানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে দিয়েছে। জয়ের জন্য 213 রানের লক্ষ্য তাড়া করতে নেমে বেঙ্গালুরু নির্ধারিত 19 ওভারে 6 উইকেটে 203 রান করে। এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে লখনৌ 19 ওভারে 3 উইকেটে 209 রান করেছিল। একাধিকবার বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যাওয়ায় ম্যাচটি 19 ওভারের করা হয় এবং ডাকওয়ার্থ লুইস স্টার্ন পদ্ধতিতে বেঙ্গালুরুর সামনে 213 রানের লক্ষ্য নির্ধারণ করা হয়। লখনৌর হয়ে মিচেল মার্শ 56 বলে 111 রান করেন। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, আসাম সহ 5 রাজ্যে সরকার গঠনের তোড়জোড় চলছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গে বিজেপির নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে পৌরোহিত্য করবেন। উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবন্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, দেশে খাদ্যশস্যের মজুদ 6 কোটি 4 লক্ষ টন ছাড়িয়ে গেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর 7:25 এতক্ষণ বাংলার সংবাদ আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজে FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীতের আসরে প্রথম গানটি শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।